আসসালামু আলাইকুম। আমি জহিরুল হক রানা, সিনিয়র সাংবাদিক, বিএসএসএ বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক সংবাদকর্মী। আমার এই চ্যানেলটার নাম ডিবেট উইথ রানা চ্যানেল। আজকে আমি আপনাদের স্বাগত জানিয়ে প্রথমে বলতে চাই যে একটি নির্বাচন নির্ধারিত হয়েছিল বা এখনও নির্ধারিত আছে, যেটা আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে একটা যৌথ সংবাদ সম্মেলনে লন্ডনে বলা হয়েছিল। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে লন্ডনে একান্ত বৈঠকের পর এই ঘোষণা এসেছিল এবং দেশবাসী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন মাথায় রেখে মধ্যবর্তী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা আশান্বিত হয়ে ওঠে। কিন্তু এই যে মধ্য ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের ঘোষণার পরেই কিন্তু নানান ধরনের আমরা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি নির্বাচনটা যাতে সঠিক সময় অনুষ্ঠিত হতে না পারে, অর্থাৎ দেশের শাসনভার যাতে গণতান্ত্রিকভাবে হস্তান্তর হতে না পারে, তার জন্য নানান অজুহাত তৈরি করা হচ্ছে। বিএনপিও আশাবাদী হয়ে উঠেছিল নির্বাচনের ব্যাপারে, কিন্তু সম্প্রতি তারাও কিন্তু জোরে সোরে বলতে শুরু করেছে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো, অর্থাৎ পুরো ঢাকায় সোহাগ হত্যা এবং গতকাল গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় মঞ্চে আগে পরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের তরফ থেকে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর খানিকটা অবহেলা, নীরবতা এবং এনসিপির যে নেতৃবৃন্দকে যেভাবে ওখান থেকে চলে আসতে হয়েছে গোপালগঞ্জ থেকে, সেটা খুব একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হয়নি। এবং যারা যদিও গুলিতে 4 জন মারা গেছে এবং 20 জনের মতো গ্রেপ্তার হয়েছে, আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে বেশ কিছু লোক। চিরুনি অভিযান তো সারা দেশেই চলছে, হয়তো গোপালগঞ্জের চিরুনিটা আর একটু ঘন, বেশি অভিযান চলছে। কিন্তু এনসিপির পক্ষ কিন্তু বলা হয়েছিল যে ওখানে সমস্যা হতে পারে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এনসিপির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছিল যে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা দেখলাম সেনাবাহিনী গাড়িতে করে অনেকটা পালিয়ে আসতে হয়েছে এনসিপির নেতাদের গোপালগঞ্জ থেকে। এটা খুব এতে আওয়ামী যারা ঘরানার রাজনীতি যারা করেন, যারা ছাত্র জনতা আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে এবং ক্ষমতা ছেড়ে গেছেন, ফলে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছে। 1 বছরের বেশি হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে ইতিমধ্যে। তো এই নির্বাচনটা যেটা বলছিলাম, যে বিএনপি মনে করে যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, খুন, মারামারি, থানা ঘেরাও, আসামে ছাড়িয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, ধর্ষণ ইত্যাদি নানা ধরনের ছিনতাই, ডাকাতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসলে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারা এবং নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। অতঃপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নির্বাচন তো এমন কোনো নির্বাচন দেওয়া হবে না বা হওয়া উচিতও না। দেশে 3টি নির্বাচন আওয়ামী লীগের আমলে যা তা হয়েছে, ভোটারবিহীন নির্বাচন, কারচুপির নির্বাচন, বিরোধী দলের অনুপস্থিতির নির্বাচন, একটি দলের নির্বাচন, রাতের ভোট দিনে হওয়া আগের দিনে ইত্যাদি নানা 14, 18, 24 আমরা সবাই জানি। তো এই নির্বাচনটা তো তেমন কোনো নির্বাচন দেশবাসী চায় না। দেশবাসী একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চায়, যেখানে ভোটাররা তার ইচ্ছে মতো প্রার্থীকে ভোট দিতে পারবে এবং ভোটারের ভোটদানের যে তারা যে রেজাল্টটা চায় বেশিরভাগ ভোটার,
তারই যেন প্রতিফলন হয়, অন্য কিছু নয়, সরকারের ইচ্ছা বা অন্য কারো ইচ্ছা অনুযায়ী নয়। জামাত ইসলামীর ভাইস প্রেসিডেন্ট বলা যায়, নায়েবে আমির যাকে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহারও প্রায় অনুরূপ কথা বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী মনে হয় ভীত সন্ত্রস্ত। সরকার উপদেষ্টার সাথে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন। আজকে জামাত অবশ্য গোপালগঞ্জ এনসিপির হামলার প্রতিবাদে সমাবেশ করেছে এবং মিছিল করেছে। তারা বলেছেন যে জামাতের আরও নেতারা বলেছেন যে এটা এই যে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কর্মকর্তাদের যে দুর্বলতা, বিশেষ করে গোপালগঞ্জের ব্যাপারে যে সরকারের যে পদক্ষেপ নিতে ভুল করা কিংবা পুলিশ বা প্রশাসনের মধ্যকার কারো এর সাথে জড়িত থাকার প্রমাণ দেখা যাচ্ছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার ট্রল করে তিনি বরখাস্ত হয়েছেন। এরকমের আওয়ামী ঘটনায় যারা বাইরে আছেন, প্রশাসনে আছেন, পুলিশে আছেন, তারা হয়তো খুশি হতে পারেন এই ঘটনায়, কিন্তু এটা আসলে খুশি হওয়ার কিছু নেই। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং যা ঘটছে তা আমরা ভালো বলতে পারছি না। এদিকে বিএনপির মহাসচিব আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটা অনুষ্ঠানে বক্তৃতা করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই ঘটনাগুলো আসলে নির্বাচন বানচালেরই ষড়যন্ত্র। অনেকেই এই কথা বলছেন এখন যে নির্বাচনে যে সময়টা ঘোষণা করা হয়েছে মধ্য ফেব্রুয়ারি, কেউ বলছেন 12 ফেব্রুয়ারি, কেউ বলছেন 15 ফেব্রুয়ারি, যাই হোক বর্ষার আগে বা রোজার আগে কিংবা বেশি মাত্রায় ঝড় বৃষ্টি বাদলের আগে এই নির্বাচনটা হতে যদি ফেব্রুয়ারিতে হয়ে যেত তাহলে হয়তো জাতি একটি গণতন্ত্রের উত্তরণের ঘটতে পারত। একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার সম্মানের সাথে বিদায় নিতে পারত। কিন্তু সেটা কতটা সম্ভব হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। বারবার কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে বিষয়গুলো যে নির্বাচন আসলে এই সরকারও দিতে কতটা আগ্রহী, কিংবা কিছু কিছু স্টেক হোল্ডার আছে যারা নানান অজুহাতে নির্বাচন পিছাতে চায় কিংবা নির্বাচন বানচালই করতে চায়। তো এটা গণতন্ত্র ছাড়া তো একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়, পরিবর্তন সম্ভব নয়, নতুন বন্দোবস্তেরও সম্ভব নয়। আমরা মনে করছি যে নির্বাচনটা আসলে সঠিক সময় হওয়া উচিত এবং নির্বাচন সঠিক সময় হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং আমেরিকা শুল্ক বসিয়ে আমাদের উপরে যে একটা চাপ তৈরি করেছে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারতাম। বা ভারত যা করতেছে আমাদের প্রতিবেশী দেশ আমাদের বিরুদ্ধে যেসব মিথ্যা তথ্য বা খবর ছড়াচ্ছে বা চাপ তৈরি করছে সেগুলো তারা হয়তো মোকাবেলা করা আরও সহজ হতো। এই জায়গাটায় আমরা দেখছি যে নির্বাচন নিয়ে আসলে একটা ষড়যন্ত্র হচ্ছে এবং সে কারণে আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ারও একটা আশঙ্কা তৈরি হয়েছে, যদিও এটা আমরা কেউ চাই না। এখন যদি সরকারের মধ্য থেকে কিংবা সরকারের বাইরে যে শক্তিগুলি, দেশের বাইরের যে শক্তিগুলো কিংবা অন্য কোনো জায়গা থেকে যদি সেটা চাওয়া হয় যে একটা গোলমাল বাঁধিয়ে নির্বাচনটা পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা অনির্বাচিত সরকারের কিংবা অন্য কোনো গোষ্ঠীর যদি আগ্রহ থাকে, সেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। আমরা বিএনপি জামাত সহ দলগুলো প্রায় 16 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা অনেক হামলা মামলার শিকার হয়েছে, দেশে লুটপাটও হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে অনেক লোকের ত্যাগের বিনিময়ে 2 সহস্রাধিক এবং 20,000-এর বেশি লোকের আহত হওয়া, গুলিবিদ্ধ হওয়া, চোখে কানে নাকে মুখে নারী পুরুষ শিশু মৃত্যু এবং আহত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতি যে তারা লুটপাট করেছে, যে প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে তারা ক্ষতিগ্রস্ত করেছে বা চুরমার করে দিয়ে গেছে,
সেগুলো মেরামতের কাজ চলছে। আমরা আশা করব যে ঐক্যমত্যের কমিশনের যে আলোচনা চলছে সেখানে এনসিপি একটু ছাড় দিবে, জামাত ছাড় দিবে, হেফাজত, চরমোনাই শহর যারা আছে ছাড় দিবে, প্লাস নির্বাচনের পক্ষে বিএনপির যারা আছেন বা বিএনপি সমমনা দলগুলো কিছু ছাড় দিয়ে নির্বাচনটা যাতে মধ্য ফেব্রুয়ারি হতে পারে সেই দিকে সকলেই জোর দিচ্ছেন আমরা দেখছি। কিন্তু এটা যদি কথার কথা হয় তাহলে তো হবে না, আন্তরিকভাবে চাইতে হবে সবাইকে, সেজন্য তাকে ত্যাগ স্বীকার করতে হবে, ছাড় দিতে হবে। এটা জাতির প্রত্যাশা, জাতির আকাঙ্ক্ষা। জাতির এই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেওয়া যাবে না কোনো অবস্থাতে। যদি হয় এটা ক্ষতিগ্রস্ত হয় নির্বাচন, যদি অন্য কিছু ঘটে তাহলে দায় কিন্তু এই রাজনৈতিক দলগুলো যারা এই ফ্যাসিবাদকে বিদায় করেছে ঐক্যবদ্ধভাবে তাদের উপরই পড়বে, জাতি আবারও ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমরাও মনে করি শুধু কথার কথা নয়, কাজে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন দিকে এগিয়ে যাবে। এর মধ্যে সংস্কার, বিচার এগুলো চলবে এবং চলমান থাকবে। আমরা কিন্তু পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, একটা নতুন ব্যবস্থা চাই, নতুন বন্দোবস্ত চাই, সবাই চায়। সুতরাং সকলের যে আকাঙ্ক্ষা এবং বিপ্লবের মধ্যে দিয়ে, উত্থানের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বৈষম্যমুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, উন্নত বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি সমগ্র দলগুলো, সমগ্র শক্তিগুলো যদি একটি আকাঙ্ক্ষা এসে আবার মিলিত হয় সেই জুলাই অভ্যুত্থানের মতো, তাহলেই আমাদের জাতি মুক্তি পেতে পারে। এবং সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে, উদাত্ত আহ্বান জানিয়ে দলগুলিকে আন্তরিক হওয়ার জন্য, সরকারকে আন্তরিক হওয়ার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য, আমরা যাতে কোনো রকম ষড়যন্ত্র বাস্তবায়িত হতে না পারে, ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে যে কোনো মূল্যে। আবারও সেই ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আজকে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।